অ্যাডেড টাইমে দফা রফা এক পাল্লায় রিয়াল বার্সার রেমন্তাদা, রিয়ালের রকেট। 94 মিনিটে বাইসাইকেল কিকে হারলো ইন্টার, প্রাণ ফিরে পেল সেরি আ টাইটেল রেস। রেলিগেটেড লেস্টার সিটি, টপ 5-এর হিসাব নিকাশ ডর্টমুন্ডের আশার ডালপালা। শনি রবির ফুটবলে অনেক কিছু সমীকরণ পাল্টে গেছে, সেগুলো পাল্টে যেতে পারে আবার নতুন করে এই মঙ্গল আর বুধবারে। চলুন আমরা কথা বলি এই সপ্তাহের ফুটবল নিয়ে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, ভিভা লা লিগা। লা লিগা এখন যে গতিতে ছুটছে সেটা আমাদের লা লিগাকে বারবার প্রেইজ করতেই বাধ্য করবে। একবার রিয়াল মাদ্রিদ যেতে তো পরের বার বার্সেলোনাও যেতে। এই সপ্তাহে দুই দলের জয়ের ধারাটা প্রায় একই রকমভাবে ঘটেছে এবং সেটার দুটো ছবি আপনাদেরকে একটু শুরুতেই দেখাতে চাই। একটাই আপনি দেখতে পাচ্ছেন রাফিনিয়াকে জড়িয়ে ধরেছেন হানসি ফ্লিক, আর পরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কার্লো আনচেলত্তি জড়িয়ে ধরেছেন ফেদে ভালভার্দেকে। এই দুজনই দুই দলের জয়ের নায়ক। প্রথমে আসেন বার্সেলোনাতে। বার্সেলোনা এই ম্যাচটা বের করলো একেবারে অ্যাডিশনাল টাইমে গিয়ে। তার আগে তারা একটা ভালো প্রত্যাবর্তনের গল্প লিখেছে, যেখানে তারা ঘরের মাঠে 3-1 গোলে পিছিয়ে পড়েছিল এবং তারা জানতো পরদিন রিয়াল মাদ্রিদ মাঠে নামবে এবং তার আগে তাদের পয়েন্ট লুজ করা চলবে না, কারণ লা লিগায় খুব বেশি ম্যাচ বাকি নাই। হ্যাঁ, বার্সেলোনার বেশ কিছু জায়গা নিয়ে আপনার মনের প্রশ্ন থাকতে পারে, কারণ বার্সেলোনার ডিফেন্স থেকে শুরু করে কয়েকটা জায়গায় কিছু ফুটিফাটা বের হয়ে গেছে গত দুটো ম্যাচে। তার মানে হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড এবং লা লিগায় এই সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে। তো সেখান থেকে তারা 4-3 গোলে জিতে চাপটা জারি রেখেছিল রিয়াল মাদ্রিদের ওপরে। সেই রিয়াল মাদ্রিদ ম্যাচে 90 মিনিট ধরে গোল করতে পারছিল না। সেখানে একটা পেনাল্টির আবেদন তাদের ছিল, এর আগে ভিনিসিয়াসের গোল বাতিল হয়েছিল। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সও একদমই ভালো ছিল না। সেকেন্ড হাফে যদিও তারা একটু গুছিয়ে নিয়েছিল এবং বেশ কিছু আক্রমণও তারা করছিল। এরপরে গিয়ে ভালভার্দের ওই রকেট শট এবং তারপর গিয়ে দুই দল মিলল একই বিন্দুতে এবং আমরা লা লিগার দুই শিরোপা প্রত্যাশী দলকে পেলাম আরও একবার একই জায়গায়। তাদের পয়েন্টের গ্যাপ আগে যা ছিল ঠিক তাই রয়ে গেছে এবং এখন আমাদের লা লিগায় খুব বেশি ম্যাচও বাকি নাই। এই মঙ্গলবারে এবং বুধবারে এই দুই দল আরও একবার ম্যাচ খেলবে এবং এরপরে গিয়ে শনিবারে সেই কোপা দেল রের ফাইনাল, যেখানে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে মৌসুমের প্রথম অফিসিয়াল বড় শিরোপার জন্য। তার আগে বোধহয় একটু কথা বলা দরকার রিয়াল এবং বার্সেলোনার এই সিজনের বা এই যে গেল সপ্তাহের পারফরমেন্সটা নিয়ে। তবে আমরা একটু দেখে নেই যে রিয়ালের সামনে কি পরীক্ষা আছে আর বার্সেলোনার সামনে কি পরীক্ষা আছে। বার্সেলোনাকে খেলতে হবে রিয়াল মায়োর্কার বিপক্ষে, আর রিয়াল মাদ্রিদ খেলবে হেতাফের সঙ্গে। কোনো ম্যাচই সহজ নয়, স্পেশালি লিগের এই স্টেজে এসে। এবং মায়োর্কার সঙ্গে বার্সেলোনার লক্ষ্যটা আসলে কি থাকবে? রবার্ট লেভানডস্কি, যিনি ছিটকে গেছেন 3 সপ্তাহের জন্য, তাকে একটা লম্বা সময় ধরে বার্সেলোনা পাবে না এবং বার্সেলোনা এখন এমন একটা পর্যায়ে আছে যখন তারা একেবারে ট্রেবলের জন্য ছুটছে। ট্রেবল পাওয়া আর না পাওয়ার ভেতরে তফাৎ কতখানি। আপনি বলতে পারেন যে বার্সেলোনা যদি এবার ট্রেবল জিতে যায় তাহলে সব ঠিকঠাক আছে। বার্সেলোনা যদি সব শিরোপা হারিয়েও ফেলে তবুও তার পেছনে আপনি যুক্তি খুঁজে পেতে পারেন। আর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পরে কার্লো আনচেলত্তির চাকরিটাই ঝুলে গেছে, তিনি পড়ে গেছেন বেশ খানিকটা চাপে। তাই হেতাফের সঙ্গে ম্যাচটা জেতাটাও তার জন্য খুব বেশি জরুরি, কারণ এরপরে গিয়ে যখন কোপা দেল রের ফাইনালেতে বার্সেলোনার মুখোমুখি হতে হবে তখন কার্লো আনচেলত্তির দলের সামনে জয় ছাড়া আর কোনো পথ নাই। মান বাঁচাতে হবে। আর ওই মে মাসের 11 তারিখের ম্যাচটা তো থাকছেই। এই জায়গায় একটু আলাদা করে প্রশংসা করা দরকার রাফিনিয়ার। যেভাবে তিনি একেবারে ম্যাচের শেষ মোমেন্টে পেনাল্টিটা পেয়েও ঠান্ডা মাথায় ওটা কনভার্ট করলেন, তারও আগে যেভাবে তিনি হেডে গোল করে সমতায় দলকে ফেরালেন, এটা বার্সেলোনার শক্তির জায়গা। এবং এই রাফিনিয়া যদি শেষ পর্যন্ত বার্সেলোনাকে নিয়ে ট্রেবল জিততে পারেন বা অন্ততপক্ষে লা লিগা, কোপা দেল রে জিততেও পারেন, তাহলে তিনি আসলে ব্যালন ডি'অরের দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে তো কথাই নাই। আর রিয়াল মাদ্রিদের দিকে যদি আপনি চোখ ফেরান তাহলে সেখানে কিলিয়ান এমবাপে ছিলেন না, যার অভাবটা বোঝাই গেছে রিয়ালের ম্যাচে। এবং ওই ম্যাচে গিয়ে ভিনিসিয়াসের গোল বাতিল হওয়া, তারপরে গিয়ে একদম শেষে ভালভার্দের ওই গোল। ফেদে ভালভার্দে তার ক্যারিয়ারে এই ধরনের গোল করেছেন বহুবার, তার কাছ থেকে আমরা এই ধরনের গোল দেখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তারপরও ম্যাচের ওই পর্যায়ে এসে ওই রকম ভলি এবং পিকচার পারফেক্ট বলতে যা বোঝায় ঠিক তাই ভালভার্দে করে রিয়াল মাদ্রিদের
মৌসুমটাকে উদ্ধার করেছেন। আপনি একবার ভাবুন, যদি বিলবাওয়ের সঙ্গে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিততে না পারতো, তাহলে আমরা এখন কথা বলতাম যে রিয়াল মাদ্রিদের লা লিগা জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে, পয়েন্টের গ্যাপ অনেক বেশি বেড়ে গেছে। সেখান থেকে মৌসুম উদ্ধার করা একটা গোল এবং জয় রিয়াল মাদ্রিদের। যদি রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকে যেতে পারে কোনোভাবে লা লিগার এই শিরোপা দৌড়ে, তাহলে ভালভার্দের এই গোলের মুহূর্তটা হয়ে থাকবে সিজন ডিফাইনিং অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদের জন্য। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দলই একই ধারায় চলছে। যেহেতু লা লিগায় দুই দল একেবারে গায়ে গায়ে লাগা এবং পয়েন্টের গ্যাপ তাদের তবুও 4 আছে, যেহেতু সামনে এল ক্লাসিকো, তাই কারোরই আসলে পা হড়কানোর কোনো সুযোগ নাই। আরও একটা সপ্তাহ আমরা পার করলাম এমন একটা জায়গায় থেকে যখন আমাদের সামনের দিকের ম্যাচগুলোর দিকেও নজর রাখতে হচ্ছে। হেতাফে খুব সহজ প্রতিপক্ষ নয়, রিয়াল মাদ্রিদ জানে যে তাদের বিপক্ষে গোল করা সহজ নয়। এমবাপে ওই ম্যাচটায় ফেরার কথা, কিন্তু তাকে খেলানো হবে কিনা আমরা জানি না। আর একটা ব্যাপার দেখতে হবে যে বার্সেলোনা লেভানডস্কিকে ছাড়া কোন প্রক্রিয়ায় আসলে কাজ উদ্ধার করতে পারে। ফেরান তোরেস আরও একবার গোল করেছেন এবং তার 10টা গোল হয়ে গেছে এই সিজনে। এটা বার্সার জন্য স্বস্তির খবর। দানি অলমো ফিরেছেন, যিনি গোল করেছেন, পেনাল্টি আদায় করেছেন। সেই অলমোকে ফলস লাইনে খেলিয়েও আসলে বার্সেলোনা বা হান্সি ফ্লিক ওখান থেকে একটা সমাধান খুঁজে বের করতে পারেন। কিন্তু এই সপ্তাহের কথা হচ্ছে ওই ছবিটাই, যেখানে দুই কোচ তাদের দুই উইনারকে জড়িয়ে নিয়েছেন এবং সামনের দিনগুলোতে আমরা এই ছবিগুলো বোধহয় আরও বেশি দেখতে যাচ্ছি। পয়েন্ট নাম্বার 2, সেরিয়া এবার হবে। আপনি বলতে পারেন লা লিগার টেবিল তো জমে উঠেছে, লা লিগার টাইটেল রেসে আপনি অনেকদিন ধরেই দেখছেন, কিন্তু সেরিয়ার খোঁজ খবর কি আপনি রাখছেন? সেরিয়ার টাইটেল রেসে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে এরপরে আপনার প্রশ্ন করতে হবে যে এরকম কিছু আপনি আগে দেখেছেন কি না। নাপোলি মনজাকে হারিয়ে নিজেদের কাজটুকু করে রেখেছিল, এরপরে ইন্টার মিলান গেল বোলোনিয়ার সঙ্গে খেলতে। আপনি ম্যাচের একেবারে 94 মিনিটসে এই দৃশ্য দেখেছেন এবং এই দৃশ্যর আগের দৃশ্য হচ্ছে এটা, যেখানে বাইসাইকেল কিকে রিকার্ডো ওরসোলানি দুর্দান্ত একটা গোল করে ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছেন নিজেদের মাঠে। তাতে বোলোনিয়া টপ 4-এ শেষ করার সম্ভাবনা যেমন বেড়েছে, আর সেরিয়া টাইটেল রেস জমে ক্ষীর হয়ে গেছে। এইরকম গোল আপনি একেবারে শেষে গিয়ে করতে চাইবেন, যেরকমটা ভালভার্দে করেছেন, যেরকমটা ওরসোলানি করেছেন। এবং তাতে যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নাপোলি এবং ইন্টার মিলান দুই দলের পয়েন্ট এখন 71। ইন্টার মিলানের প্রথম যদি আপনি একটু ফোকাস করেন, ইন্টার জানতো এই ম্যাচটা তাদের জন্য কঠিন হতে যাচ্ছে এবং সেই কারণেই চ্যাম্পিয়ন্স লিগে যে 11টা নামিয়েছিলেন সিমোনে ইনজাগি, সেখান থেকে খুব বেশি পরিবর্তন না করিয়েই তিনি এই 11 নামিয়েছিলেন বোলোনিয়ার বিপক্ষে ম্যাচটায়। ম্যাচের একটা স্টেজে পরে তিনি বুঝতে পারলেন যে এই ম্যাচ জেতা বোধহয় তার দলের জন্য খুব কঠিন হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনি যদি অ্যাডিশনাল টাইমে ইন্টার মিলানের অ্যাপ্রোচটাও খেয়াল করে দেখেন, তাহলে আপনি জানেন যে ইন্টার ওয়াজ প্লেইং ফর আ ড্র। এখানে আমরা দেখেছি যে ইয়ান সমার গোলকিপার ইন্টার মিলানের, তিনি বল আস্তে ধীরে নিজের কাছে রাখছিলেন এবং সবাইকে উপরে তুলে এরপরে গোল কিক নিয়েছিলেন অনেক ওপরে, যাতে সময়টা ক্ষেপণ করা যায়। কিন্তু সেখান থেকেও ইন্টার মিলানের নিস্তার মেলে নাই। ইন্টারের প্লেয়াররা বেশ টায়ার্ড হয়ে গেছেন, তার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে 94 মিনিটে ম্যাচটা বের করে এনেছে বোলোনিয়া। তাতে এখন এই যে দুই দলের পয়েন্ট সমান হয়ে গেল 71 আর 71। এইভাবে যদি শেষ হয় সেরিয়া, কারণ সেরিয়ার আর বাকি আছে 5টা করে ম্যাচ, তাহলে কি হবে? তাহলে কি গোল ব্যবধান এখানে পার্থক্য গড়ে দেবে? অর্থাৎ জিডি এখানে ইন্টার মিলানে দেখতে পাচ্ছেন 40 আর নাপোলি দেখতে পাচ্ছেন 27, তাহলে কি গোল ব্যবধান এখানে ডিসাইডিং ফ্যাক্টর? না। সেরি আতে নিয়ম হচ্ছে, নতুন নিয়ম এটা, যেটার কার্যকরিতা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, সেটা হচ্ছে যদি দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে সিজন শেষে এই দুই দল একটা নিউট্রাল ভেন্যুতে একটা ম্যাচ খেলবে। ওই ম্যাচের উইনারই আলটিমেটলি সেরিয়ার উইনার। এমন ঘটনা আগে কখনো ঘটেছে? সেরিয়াতে এর আগের নিয়ম ছিল আসলে গোল ব্যবধান। এরকম ঘটনা সেরিয়াতে একবারই ঘটেছিল 1964 সালে, যখন রোমাকে হারিয়ে বোলোনিয়া চ্যাম্পিয়ন হয়েছিল স্কুদেত্তোর। এবং এই ঘটনা এইবার ঘটতে পারে কিনা সেই সমীকরণ যদি আমরা মেলানোর চেষ্টা করি, তাহলে আমাদের দেখতে হবে যে কার কটা ম্যাচ বাকি আছে। ইন্টার মিলানের এরপরে খেলতে হবে রোমার সঙ্গে, ভেরোনার সঙ্গে, তোরিনো, লাৎসিও, কোমো। মোটেই সহজ কোনো প্রতিপক্ষ নয়। নাপোলির ম্যাচ বাকি তোরিনো, লেচে, জেনোয়া, পারমা এবং ক্যালিয়ারির সঙ্গে। শেষ ম্যাচটা ঘরের মাঠে খেলবে নাপোলি, আর শেষ ম্যাচ আওয়েতে গিয়ে কোমোর মাঠে অর্থাৎ ফ্যাব্রিগাসের দলের সঙ্গে খেলতে হবে ইন্টার মিলানকে।
ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি আমাদেরকে বলছেন যে বোলোনিয়ায় তার এমন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় নাই, তিনি এখনো স্বপ্ন দেখছেন তার দল সেরি আ টাইটেল জিতবে। ইন্টার মিলানই বরং ফেভারিট। কেন ফেভারিট? কারণ ইন্টারের দলে যে স্টেবিলিটি আছে সেটা আসলে নাপোলিতে নাই। আন্তোনিও কোন্তে এই সপ্তাহে ম্যাচের আগেও কমপ্লেইন করেছেন। তিনি সাধারণত যেটা করেন, তিনি বলেছেন যে নাপোলিতে যা তিনি করতে চান তার কিছুই তিনি করে দেখাতে পারেন না, কারণ নাপোলিকে অনেকে ওপরে ওঠার সিঁড়ি হিসেবে ধরে নেয় এবং তারপর চলে যায়। তিনি নির্দেশ করছিলেন কেইচা কাভারাজকেলিয়ার চলে যাওয়ার দিকে। তারপরে অবশ্য কোন্তের দল জিতেছে। এখন কথা হচ্ছে কোন্তের দল এই ম্যাচগুলো জিতে শেষ করতে পারবে কিনা এবং ইন্টার মিলানের উপরে ওই চাপটা তারা জারি রাখতে পারবে কিনা। তাদের জন্য একটা স্বস্তির খবর হচ্ছে এই স্কট ম্যাকটমিনে। গোল করেছেন কে? স্কট ম্যাকটমিনে। মিডফিল্ডারদের হিসাবে যদি আপনি আসেন নাপোলিতে, নাপোলি শুধুমাত্র নয় সেরিয়াতে, তাহলে টপ গোল স্কোরারদের ভেতরে সবার উপরের নামটা এসি মিলানের রেন্ডার্সের, যে এসি মিলান আবার হেরেছে। 2 নম্বর নামটাই স্কট ম্যাকটমিনের। ম্যাকটমিনের মাঝে এখানে আরেকটু বেশি। কোন দিক থেকে? ম্যাকটমিনের এই 9টা গোলের 6টাই এমন সময় করা যখন স্কোর লাইন ছিল গোললেস, অর্থাৎ ডেডলক তিনি ভেঙেছেন। এই ম্যাকটমিনকে ইউনাইটেড থেকে একেবারে নিজেই হাতে ধরে নিয়ে এসেছিলেন আন্তোনিও কোন্তে, এবং কোন্তে এর আগে ইন্টার মিলান এবং ইউভেন্টাসের হয়ে স্কুদেতো জিতেছেন। যদি তিনি এই কাজটা করে দেখাতে পারেন তাহলে তিনি হয়ে যাবেন সেই বিরল রেকর্ডের অধিকারী যে 3টা ক্লাবের হয়ে সেরি আ টাইটেল জেতা কোচ। দেখা যাক আন্তোনিও কোন্তে সেটা করতে পারেন কিনা। তবে সেরিয়ার খেলা সেখানেই শেষ নয়। আতালান্তা এই যে এসি মিলানকে হারালো, এরপরে তারা পয়েন্ট টেবিলের 3-এ আছে। আর বোলোনিয়ার কথা যেমনটা বলা হচ্ছিল, তারা চ্যাম্পিয়ন্স লিগে পরের বার কোয়ালিফাই করার পথে আছে। এখান থেকে 4টা দলই পরের বার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। ইউভেন্টাসের ম্যাচ আছে পারমার সঙ্গে, যে ম্যাচটা আপাতত স্থগিত করা হয়েছে কারণ পোপ মারা গেছেন, সেই কারণে। আর রোমা আরও একবার এই সপ্তাহে জিতেছে। পরের ম্যাচ রোমা ভার্সেস ইন্টার মিলান। বুঝতেই পারছেন আমাদের সামনে আসলে বেশ কিছু রোমাঞ্চ অপেক্ষা করছে। সেরি আর এইসব খবরাখবর থেকে চলেন আমরা একটু যাই রেলিগেশন ব্যাটেলে। অর্থাৎ কোন রেলিগেশন ব্যাটেলে? আমরা একটু প্রিমিয়ার লিগের দিকে যেতে পারি। প্রথমেই লেস্টার সিটিকে দিয়ে শুরু করা যাক। লেস্টার সিটি রেলিগেটেড হয়ে গেছে। ঘরের মাঠে সবশেষ 9টা ম্যাচে একটা গোলও তারা করতে পারে নাই, এবং এই যে নিশ্চল রয় আর জেমি ভার্ডি, তাদের প্রিমিয়ার লিগ অধ্যায়টা শেষ হয়ে গেছে। আমরা জানি না যে জেমি ভার্ডিকে আমরা আর কখনো প্রিমিয়ার লিগে দেখতে পাবো কিনা। আর রুথ ফন নিশ্চল রয়, তার কোচিং ক্যারিয়ারটাই আসলে এখন হুমকির মুখে। একটু মনে করে দেখুন যে তিনি যখন কোচ হয়ে এলেন স্টিভ কুপারের জায়গায়, তার প্রথম কয়েকটা নেওয়া সিদ্ধান্তের ভেতরে একটা ছিল হামজা চৌধুরীকে দলে না নেওয়া, এবং পরে গিয়ে সেই হামজা চৌধুরী শেফিল্ডের ডাকে সাড়া দিয়ে শেফিল্ড ইউনাইটেডে চলে গেলেন। তার পেরেন্ট ক্লাব এখন রেলিগেটেড হয়ে গেল। এরপরে প্রশ্ন হবে এটা যে হামজা চৌধুরী আসলে পরের বার কোথায় খেলবেন? তার ক্লাব লেস্টার সিটি সম্ভবত হামজা চৌধুরীকে ফেরত চাইবে, কারণ তারাও পরের বার চ্যাম্পিয়নশিপ জিতে প্রমোটেড হতে চাইবে। আর আগের বার যখন লেস্টার সিটি প্রমোটেড হলো তখন হামজা চৌধুরী সেখানে একটা ভাইটাল রোল প্লে করেছিলেন, এবং হামজা যেহেতু ওখানকার চ্যাম্পিয়নও হয়েছেন, তাই হামজা চৌধুরীর সার্ভিসটা লেস্টার সিটির চাওয়াটাই খুব স্বাভাবিক ঘটনা। এখন শেফিল্ড যদি প্রমোটেড হয়ে যায় এবং হামজা চৌধুরীকে রাখতে চায়, আবার লেস্টার সিটিও ওখান থেকে তাকে ফেরত চায়, তাহলে এর ভেতরে যে দোনোমনো, তার ভেতরে একটা সিদ্ধান্ত বোধহয় হামজা চৌধুরীকে নিজেকেই নিতে হবে। যদিও এটা তার শৈশবের ক্লাব, এই ক্লাব ছেড়ে তিনি সম্ভবত কোথাও যেতে চাইবেন না। আরও একটা ক্লাব রেলিগেটেডের হয়ে যাওয়ার খুব কাছাকাছি, ইপসউইচ টাউন। শুধুমাত্র গাণিতিক সমীকরণে তারা টিকে আছে। সাউদাম্পটন তো বহু আগেই রেলিগেটেড হয়ে গেছে। ওয়েস্ট হ্যামের সঙ্গে ইপসউইচের একটা বড় ধরনের ব্যবধান আছে। পরের ম্যাচটা হারলে আমরা বলতে পারবো যে ইপসউইচ টাউন অফিসিয়ালি রেলিগেটেড হয়ে গেছে। কিন্তু এই রেলিগেশন ব্যাটেলের ভেতরে আরেকটু উপরে যদি আপনি যান, পয়েন্ট টেবিলের 16 নম্বর দলটার নাম টটেনহ্যাম হটস্পার, যাদের ম্যাচ রয়েছে অবশ্য। আর এই সপ্তাহের রেলিগেশন জোনের সবচেয়ে বড় খবর হচ্ছে গাণিতিক হিসাবে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডকে আর রেলিগেশন জোনে ফেলতে পারবেন না। ম্যানচেস্টার ইউনাইটেড আবারও হেরেছে। এবার তারা হেরেছে ওল্ড ট্রাফোর্ডে, হেরেছে তারা উলভসের সঙ্গে। একটা মৌসুমে 33 ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যার ভেতরে 15টা তারা হেরেছে, এবং শুধুমাত্র এক ওল্ড ট্রাফোর্ডেই তারা হেরেছে 8টা ম্যাচ। তাদের ইতিহাসে সবচেয়ে বাজে হোম রেকর্ড 9টা ম্যাচ হারে, সেটা সম্ভবত 63 সালের দিকে। সেই রেকর্ডটা এখন তারা করছেন এই রুবেন আমোরিম, যে দলটা মাত্র 3 দিন আগেও অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখল লিওকে হারিয়ে। তারা আবার প্রিমিয়ার লিগে আরেকটা কামব্যাকের সূচনা করলো 1-0 গোলে হেরে।
এই ইউনাইটেডকেই তো আপনি সারা মৌসুম জুড়ে দেখেছেন। লিওর সঙ্গের ওই ইউনাইটেড নিশ্চয়ই নয়। তো রেলিগেশন ব্যাটেলে এখন আমাদেরকে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। চলেন আমরা এবার চলে যাই একটু রাসমুস হয়লুনের ব্যাপারে সমালোচনা করতে, কারণ তিনি বোধহয় গোল করতেই পারতেন। বেশ কিছু সুযোগ গার্নাচো তৈরি করে দিয়েছিলেন, কিন্তু গোল করা হয় নাই ব্রুনো ফার্নান্ডেসের, গোল করা হয় নাই রাসমুস হয়লুনের। তরুণ এই স্ট্রাইকারকে সেরি আ থেকে নিয়ে আসা হয়েছিল, এরপর থেকেই হতাশার সময় তার কাটছে। প্রিমিয়ার লিগে তার অ্যাপিয়ারেন্স আর গোলের সংখ্যা দেখলে এরপরে আর বলার কিছু বাকি থাকবে না, এবং এই জায়গাতেই ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্বলতা খুব ভালো মতো আপনি হয়তো বুঝতে পারবেন। নাম্বার 4, বুন্দেসলিগার হালচাল। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ জিতেছে এবং 34তম টাইটেলের দিকে তারা এক ধাপ এগিয়ে গেছে। এক ধাপ না, আসলে 2 পাই তারা দিয়ে রেখেছে। একদমই সময়ের ব্যাপার লেভারকুজেনকে হারিয়ে তাদের লিগটা জেতা। লেভারকুজেন কোচ জাবি অলonso এই সপ্তাহে 1-1 গোলে ড্র করার পরে তিনি স্বীকার করে নিয়েছেন যে বুন্দেসলিগা জেতার আর কোনো রকম কোনো সমীকরণ তার সামনে অন্ততপক্ষে হাজির নাই। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, আরবি লাইপজিগ, ফ্রাইবুর্গ তারা যেমন এই কন্টেনশনে আছে, মানে টপ 4-এ থাকার, সেখানে আপনি বোধহয় খুঁজতে চাইবেন বরুসিয়া ডর্টমুন্ডকে, যারা এই সপ্তাহে 3-2 গোলে হারিয়েছে বরুসিয়া মনশেন গ্লাডবাখকে। এবং এই জয়ের পরে ডর্টমুন্ড এখন স্বপ্ন দেখছে তারা পরের বারের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবে। অন্তত পক্ষে ইউরোপা লিগে খেলতে পারলেও তাদের পারপাসটুকু বোধ হয় সার্ভ হয়, কারণ ওই ক্লাবটার আসলে টাকারও প্রয়োজন আছে। এবং এই জয়ে আপনি একটু আলাদা করে সেরহাও গিরাসির প্রশংসা করতে চাইবেন, যিনি বার্সেলোনার সঙ্গে হ্যাটট্রিক করলেন। তিনি এবার গিয়ে মনশেন গ্লাডবাখের সঙ্গে গোল করলেন এবং 2025 সালের যে হিসাব, তাতে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় 3 নম্বর নামটাই গিরাসি। কিন্তু আপনি যেভাবে কথা বলেন উসমান দেমবেলে অথবা কিলিয়ান এমবাপেকে নিয়ে, ঠিক একই ধারায় আমরা বোধহয় কথা বলি না গিরাসিকে নিয়ে। এবং যদি শেষ পর্যন্ত গিরাসি তার দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করাতে পারেন, তাহলে তাকে নিয়ে বোধহয় কথা বলার আরও সুযোগ থাকবে। নিকো কোভাচ অন্তত পক্ষে বিশ্বাস করছেন যে তার দলের পক্ষে সম্ভব, কিন্তু তিনি এই জবাবটা দিতে চান মে মাসের 17 তারিখে। তিনি বলছেন দলের উন্নতি পজিটিভ, স্থিতিশীলতা ধারাবাহিকতা আছে, এখন আমাদের বার্সার কাছে 4-0 গোলের হারটা ভুলে যেতে হবে। এরপরে বায়ার্ন আর বার্সা, আর আজকে কঠিন মনশেন গ্লাডবাখের সঙ্গে জয়। আমাদের ভাগ্য আমাদের হাতে, অন্যদের দিকে তাকিয়ে তো অনেক সময় গেছে, তারাও নিখুঁত হতে পারেনি, আমরাও না। মে মাসের 17 তারিখ বোঝা যাবে আসলে কি আছে কপালে। মে মাসের 17 তারিখের কাহিনীটা কি? 17 তারিখ হচ্ছে এই হোলস্টেইন কিয়েলের সঙ্গে শেষ ম্যাচ বরুসিয়া ডর্টমুন্ডের এবারের বুন্দেসলিগায়। তার আগে তাদের লেভারকুজেন, ভোলসবার্গ এবং হোফেনহাইম, কোনোটাই সহজ ম্যাচ নয় অন্ততপক্ষে এবারে ডর্টমুন্ডের জন্যে। কিন্তু আবার ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা দরকার। একটা মানে ক্রস রোডে এসে দাঁড়িয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের সিজন। দেখা যাক এখান থেকে তারা আসলে কত দূর যেতে পারে। পয়েন্ট নাম্বার 5, টপ 5-এর খেলা, টপ 5-এর খেল। এবং টপ 5 বলতে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে প্রিমিয়ার লিগের টপ 5 নিয়ে আমরা কথা বলতে চাই, যেখানে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 3 নম্বর দলটার নাম নিউক্যাসল ইউনাইটেড, যারা অ্যাস্টন ভিলার কাছে 4-1 গোল হেরে গেছে। 4 নম্বর দলটার নাম পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, এবং 5 নম্বর দলটা স্বাভাবিকভাবেই চেলসি, যারা একেবারে শেষের গোলে হারিয়েছে এই সপ্তাহে ফুলহ্যামকে, যেখানে একটা বড় ক্রেডিট হয়তো পাবেন পেদ্রো নেতো। এখন আসেন আমরা একটু সমীকরণ মেলানোর চেষ্টা করি, কার কি পয়েন্ট এবং কারা এখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যেতে পারে। আমরা আগের সপ্তাহে এটা দেখিয়েছি এবং বেশ কিছু ম্যাচ সেখান থেকে বাদ পড়ছে। নিউক্যাসল ইউনাইটেড শেষ পর্যন্ত যেতে পারবে কিনা এই স্বপ্নটা তাদের একটা ধাক্কা খেয়েছে অ্যাস্টন ভিলার কাছে 4-1 গোলে হারার পরে। তার আগ পর্যন্ত তারা খুব ভালো ফর্মে ছিল। তাদের যে চেলসির সঙ্গে খেলতে হবে, আর্সেনালের সঙ্গে খেলতে হবে, এভারটনের সঙ্গে খেলতে হবে। নিউক্যাসলের ফিক্সচারগুলো একদমই সহজ নয়। আবার যদি আপনি ম্যানচেস্টার সিটির দিকে একটু তাকান, সেখানে তাদের পরের ম্যাচটাই অ্যাস্টন ভিলার সঙ্গে, অর্থাৎ ওইটা একটা আপনি ডিসাইডার হিসেবে ধরে নিতে পারেন যে কারা এখান থেকে পরের বার টপ 5-এ খেলতে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে সেই হিসাবে। এরপর সাউদাম্পটন, বোর্নমাউথ খুব কঠিন হওয়ার কথা নয় যদি তারা অ্যাস্টন ভিলাকে হারাতে পারে। চেলসিকে নিয়ে একটু কথা বলা দরকার। চেলসির ম্যাচগুলো একদমই সহজ নয়। এভারটন, লিভারপুল, নিউক্যাসল, ম্যানচেস্টার ইউনাইটেড, এরপরে নটিংহ্যাম ফরেস্ট। এবং আপনি যদি খেয়াল করেন যে এভারটন, এরপরে লিভারপুলের হয়তো ততদিনে লিগ জেতা হয়ে যাবে, ওইখানে চেলসি একটা সম্ভাবনা দেখতে পারে। চেলসির এই জয়ের পরে অ্যাস্টন ভিলা, নটিংহ্যাম ফরেস্টের যে ম্যাচগুলো বাকি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। চেলসির এই জয়ের পরে এনজো মারেস্কা কি বলেছেন, এইটা নিয়ে চেলসি সমর্থকদের মনে কিছুটা আক্ষেপ থাকতে পারে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, ডিসেম্বর মাসে যখন চেলসি টাইটেলের জন্য যাচ্ছিল 1-2 এরকম অবস্থানে ছিল, 1-2-3, তখন এনজো মারেস্কাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার দল কি
চ্যাম্পিয়ন হতে পারবে? তখন তিনি বলছেন না, এই দল চ্যাম্পিয়ন হওয়ার দল নয়। এবং এরপরে চেলসির ওই পড়ন্ত ফর্মের সূচনা, এরপর থেকে একটানা অধারাবাহিক পারফরমেন্স। এখন আবার এই ফুলহ্যামের সঙ্গে জেতার পরে মারেস্কাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার দল কি চ্যাম্পিয়ন্স লিগে তাহলে থাকছে পরের বার? তিনি বলছেন যে পরের বার যদি চ্যাম্পিয়ন্স লিগে তিনি নাও থাকেন, তার দল নাও থাকে, তবুও এই মৌসুমটাকে তিনি একটা সাকসেসফুল মৌসুম হিসেবে দেখতে চান। চেলসি সমর্থকেরা কি তার সঙ্গে একমত হবেন? তিনি বলছেন চ্যাম্পিয়ন্স লিগে যদি তারা খেলেন তাহলে সেটা হবে দুর্দান্ত মৌসুম, আর যদি চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ালিফাই করতে না পারেন তবুও এই মৌসুমটা তাদের জন্য দারুণ ভালো। আমি জানি না এনজো মারেস্কার এই কথার সঙ্গে চেলসির কতজন সমর্থক একমত হবেন, কারণ মারেস্কাকে আনা হয়েছিল প্রাথমিক লক্ষ্যটাই ছিল পরের বার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা। মৌসুমের এই পর্যায়ে এসে আমাদেরকে যেমন চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে হচ্ছে, রেলিগেশন ব্যাটেল নিয়ে কথা বলতে হচ্ছে, আমাদেরকে কথা বলতে হচ্ছে পরের বারের চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও। এই সব সমীকরণের মার প্যাচে আপনি ভুলে যাবেন না যে আপনারও দায়িত্ব খানিকটা আছে। কি মিস করে গেছি, কমেন্ট সেকশন খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.